আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী বললেন প্রধান উপদেষ্টা। যুদ্ধে পরাজয়ের কোনো অপশন নেই মন্তব্য। ফরেনসিক পরীক্ষায় শেখ হাসিনা ও শাকিল আহমেদের ফোন আলাপের সত্যতা মিলেছে। 15 মের মধ্যে দুজনকে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ। সরকারকে ধর্মপ্রাণ মুসলমানদের মুখোমুখি করতেই নারী সংস্কার কমিশন, মনে করে ওলামা মাশায়েখরা। কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কিছু না মানার ঘোষণা। শব্দ দূষণ আইন দ্রুত বাস্তবায়ন ও সচেতনতা তৈরির আহ্বান। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে র্যালি ও মানববন্ধন। এবং চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে 3 দিনেই হারিয়ে সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ। মিরাজের সেঞ্চুরি, 5 উইকেট ও দ্রুততম ডাবলের রেকর্ড। Inbuilt German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, বর্তমান এমন এক বিশ্ব পরিস্থিতি যেখানে যুদ্ধ প্রস্তুতি নিয়ে না রাখাটা আত্মঘাতী। যুদ্ধে পরাজয়ের কোনো অপশন নেই মন্তব্য করে বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে তিনি আরও বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে বাংলাদেশ বিমান বাহিনী। মুস্তাফা মালিকের রিপোর্ট। বিমান বাহিনীর ঘাঁটি বীরুত্তম একে খন্দকারে বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক বিশেষ মহড়া আকাশ বিজয় 2025। যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, আনম্যান্ড এরিয়াল ভেহিকল, র্যাডার ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সংশ্লিষ্ট ইউনিটগুলো মহড়ায় অংশগ্রহণ করে। মহড়া শেষে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস। বলেন, বিশ্ব পরিস্থিতির বিবেচনায় যুদ্ধের প্রস্তুতি রাখা প্রয়োজন। অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়। কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। নিরাপদ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য বিমান বাহিনীর প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ ও অনুশীলন অপরিসীম গুরুত্ব বহন করে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ নিয়মিতভাবে বহুমাত্রিক প্রশিক্ষণ কার্যক্রম ও অনুশীলনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে যুগোপযোগী করতে সদা সচেষ্ট রয়েছে।
যা এই মহড়ার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়েছে। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। প্রধান উপদেষ্টা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, যে কোনো দুর্যোগে সেনাবাহিনী এদেশের মানুষের ভরসার স্থল। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর সহায়তায় গৃহ হস্তান্তর করে তিনি আরো বলেন, মানুষ জানে যে কোনো কঠিন কাজ কঠিন সময় সঠিকভাবে করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী। চকম আলিথার রিপোর্ট। গত বছরের আগস্ট সেপ্টেম্বর মাসে বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলায় বাড়ি হস্তান্তর অনুষ্ঠান। সরকারের নির্দেশে স্বল্প সময়ে বাড়িগুলো নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বাড়ি হস্তান্তর অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা। সবার পক্ষ থেকে সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এই বিপদের দিনে তারা আমাদেরকে আশ্বস্ত করতে পেরেছে এবং আজকে পেছনে ফিরে তাকানোর সময় আমরা বুঝতে পেরেছি যে এটা চমৎকার কাজ হয়েছে। ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো, আমাদের ভরসার স্থল হবে, যে আমরা জানবো যে সেনাবাহিনী এই কঠিন কাজ, এই কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে আমাদেরকে করে দিতে পারবে। দেশের যে কোনো দুর্যোগে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সঠিকভাবে কাজ করার, একত্রে কাজ করার, দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম, এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে। এটা আমাদেরকে বড় লেসন, আমাদের জন্য বড় প্রাপ্য। সেনাবাহিনীর কাছে আমরা সেটুকু ধন্যবাদ অবশ্যই দেব যে আমাদের এই দৃষ্টান্ত স্থাপন করার জন্য। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ঘরের চাবি হস্তান্তর করেন সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকরা। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদের মধ্যে টেলিফোন কথোপকথনের ফরেনসিক পরীক্ষায় সত্যতা মিলেছে। এ সংক্রান্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে তদন্তকারী সংস্থা সিআইডি। মামলার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে কেন তারা ওই কথোপকথন করেছেন, আগামী 15ই মের মধ্যে তার ব্যাখ্যা দিতে শেখ হাসিনা ও শাকিল আহমেদকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এনামুল কবির উপমের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাকিল আহমেদ বুলবুল। মামলার প্রয়োজনে ওই ফোনালাপ ফরেনসিক পরীক্ষা করে তার রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে সিআইডি। শেখ হাসিনা শাকিল আহমেদ সাহেবের সাথে কথা বলছেন যে আমার বিরুদ্ধে সারা বাংলাদেশে যে 226টা মামলা হয়েছে, যারা এই মামলাগুলো করেছে তাদেরকে মারার আমি লাইসেন্স পেয়ে গেছি এবং এদের বাড়িঘর ভাঙচুর করার জন্য তিনি নির্দেশ দেন যে তাদের বাড়িঘর যেন কারো অক্ষত না থাকে এবং একই সাথে তিনি পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে একটা হুমকি দেন যে তারা যেন মনে রাখে যে তাদেরকে ভবিষ্যতেও চাকরি করতে হবে। তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। অভিযোগ করেন সদ্য গ্রেপ্তার হওয়া সাইবার ক্রাইমের এডিসি ইশতিয়াক আহমেদ তাকে আটকে রেখে নৃশংস নির্যাতন করেছিলেন। পুলিশের যে মোটা লাঠি, সেই লাঠি দিয়ে নির্যাতন শুরু করে। এই সময় আমার আঙ্গুল ফেটে ফ্লোরে রক্ত পড়ে এবং আমার পুরো শরীর থেতলে যায়, সেন্সলেস হয়ে পড়ি। মাঝে মধ্যে ঘুমের মধ্যে আমি চিৎকার করে উঠি। এরকম অসংখ্য মানুষ এই এডিসি ইশতিয়াকের দ্বারা আক্রান্ত হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে। জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জের আবুল হাসান হত্যা মামলায় শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ 8 জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। রাজধানীর কাছে আশুলিয়ায় জীবন্ত ও মরদেহ পোড়ানোর মামলায় পুলিশ কর্মকর্তা আরাফাত উদ্দিন
ও কামরুল হাসানকে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। প্যারোলে মুক্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে সাবেক মন্ত্রী দীপু মনির আইনজীবীকে পরামর্শ দিয়েছেন ট্রাইব্যুনাল। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন কমিশন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, আদালতের বাধ্যবাধকতা থাকায় বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসির সভা শেষে তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাবের বিষয়ে বুধবারই মতামত পাঠাতে হবে। নাজিব বেগের রিপোর্ট। নির্বাচনের 5 বছরের বেশি সময় পর আদালতের রায় মেনে গত 27 এপ্রিল বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন। এ নিয়ে আইন উপদেষ্টা গণমাধ্যমকে বলেন, ইশরাক হোসেনের গ্যাজেট প্রকাশে মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি ইসি। মেয়র পদ নিয়ে ইশরাক হোসেনের মামলায় ইসির ভূমিকা নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। সকালে কমিশন সভা শেষে এ বিষয়ে ইসির অবস্থান তুলে ধরেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আমাদের উপরে বাধ্যবাধকতা ছিল 10 দিনের মধ্যে এটা নিষ্পত্তি করার, আমরা নিষ্পত্তি করেছি। এটা হচ্ছে আমাদের রিপ্লাই। আমরা দ্রুততম সময়ের মধ্যে মতামত চেয়েছিলাম। আমরা রবিবারের দিন বিকেল 5টা পর্যন্ত ওয়েট করে, আমরা যেহেতু রিপ্লাইটা পাই নাই, তারপরে আমরা কমিশন সিদ্ধান্ত নিয়ে এটা আমরা যাতে আদালতের আদেশের জন্য ব্যত্যয় না হয় আমরা সেটা পালন করেছি। আমরা তো সংক্ষুব্ধ নই, আদালতের রায়ে আমরা সংক্ষুব্ধ হলে আমরা যেতাম। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য প্রস্তাব নিয়েও মতামত চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আমরা মনে করি যেটা আশু বাস্তবায়নযোগ্য, এটা হয়তো বা পলিটিক্যাল ডিবেটের কোনো কিছু নাই বা আলোচনা এতে আপনার সহমত পোষণের কিছু নাই, সেগুলো আমরা দিয়ে দিয়েছি। আর যেগুলো মনে হয়েছে যে না পলিটিক্যাল ঐক্যমতের বিষয় আছে, এগুলো নিয়ে আমরা কোনো মন্তব্য করি নাই। আর যে বিষয়গুলোতে আমরা আমাদের মতামত পূর্বে দিয়েছি সেগুলোকে আমরা বলেছি যে আমরা এটার ব্যাপারে মতামত আগে দিয়েছি। ভোটার তালিকায় রোহিঙ্গারা অন্তর্ভুক্ত হলে তাদের বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান ইসির এই কমিশনার। যারা জাতীয় পরিচয়পত্রের তথ্য পুরোপুরি পরিবর্তন করেছে তাদের বিষয়ে কঠোর হবে ইসি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার করেন, দয়া করে নির্বাচন তাড়াতাড়ি দেন, তা না হলে দেশে অনেক কিছুই ঘটে যেতে পারে। ঠাকুরগাঁয়ের মুন্সিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, শিশু, কিশোর, ছাত্রসহ হাজার হাজার মানুষকে হত্যা করেছেন হাসিনা, তার বিচার হওয়া উচিত। হাসিনাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দেরি না করে নির্বাচনটা তাড়াতাড়ি ব্যবস্থা করেন, সংস্কারগুলো শেষ করে। অনেক ঘটনা ঘটতেছে, এই ঘটনাগুলো আরো ক্ষতি করবে দেশের জন্য। দেরি করবে, আর যত দেরি করবেন তত হাসিনা দিল্লিতে খালি টেলিফোন আর ইউটিউব আর ওদের কইলে আমি আসতেছি, আবার টপ আসতেছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জনগণের ম্যান্ডেট ছাড়া সংবিধান সংস্কার টেকসই হবে না। রাজধানীর বাংলা মোটরে গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আলাদা বৈঠকে নির্বাচনের আগে মৌলিক সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের দায়ীদের বিচার দৃশ্যমান হতে হবে বলে মত দিয়েছে ইসলামী আন্দোলন, এবি পার্টি ও এনসিপি। তাফহিমুল ইসলামের রিপোর্ট। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি ও গণসংহতি আন্দোলনের নেতাদের বৈঠকে স্থান পায় নির্বাচন, সংবিধান সংস্কার ও সংসদে নারী আসন সহ চলমান বিভিন্ন ইস্যু। সংস্কারের বিষয়ে দ্রুত ন্যূনতম ঐক্যমতে পৌঁছানোর পাশাপাশি ঐক্যমত হওয়ার বিষয়গুলো বাস্তবায়ন, দল হিসাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে একমত হয় দল দুটি। সংবিধানের যদি আপনি ফান্ডামেন্টাল চেঞ্জ করতে চান, মৌলিক সংস্কার বা নতুন করে রিরাইট নতুন বা পুনর্লিখন করতে চান, তাহলে আপনাকে অবশ্যই জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা করতে হবে। তো 15 বছরের গুম, খুন, হামলা, মামলা, লুটপাট এবং সর্বশেষ জুলাই আগস্টের নির্বিচার যে হত্যাকাণ্ড, এর জন্য যারা দায়ী প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করে এনসিপি। কেউ যদি পূর্বের রাজনীতি বন্দোবস্ত চালু করতে চায় তাহলে দেশের জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে বলে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, মানবিক করিডোর নিয়ে জাতীয় সংলাপের প্রয়োজন। এই মানবিক করিডোরের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল কনসার্ন দেখিয়েছে, বক্তব্য দিয়েছে। আমরা সেই বক্তব্যগুলোর সাথে একমত পোষণ করছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নেওয়া প্রয়োজন ছিল। যে হাজার হাজার মায়ের কোল খালি করেছে, সরকার হারা করেছে,
আমাদের দেশে টাকা পাচার করেছে, এদের বিচার দলগত সহ আগে হবে, তারপর আমরা নির্বাচনের চিন্তা আমাদের মাথায়, তারপর নির্বাচন আমরা চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির বৈঠক হয়েছে। বৈঠকে আওয়ামী ফেসিবাদ বিরোধী সকল শক্তিকে দেশ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য, কল্যাণ রাষ্ট্রের জন্য আমরা একতাবদ্ধ থাকব। এসব বৈঠক সংস্কারের বিষয়ে রাজনৈতিক ঐক্যমতের জন্য বলে জানান দলগুলো নেতারা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মুখোমুখি দাঁড় করাতেই নারী সংস্কার কমিশনের প্রস্তাব বলে মনে করে দেশের ইসলামী দল এবং আলেমদের সংগঠন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। পরিষদের নেতারা বলেছেন, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো কিছু মেনে নেবেন না তারা। নারীর জন্য সম অধিকার নয়, ইসলামের ন্যায্য অধিকার চান তারা। মাসুর শাকিলের রিপোর্ট। 19 এপ্রিল নারী সংস্কার কমিশন প্রস্তাব দেওয়ার পর থেকে তার বিরোধিতা করে আসছে দেশের আলেম ওলামা সহ ইসলামী দলগুলোর বড় একটি অংশ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে সেমিনার। আল্লাহর কোরআনের বিরুদ্ধে এমন কটাক্ষপূর্ণ, এমন অবমাননাপূর্ণ কোন প্রস্তাবনা ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের লেসপেন্সারও কোনোদিন করতে পারে নাই। আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখোমুখি দাঁড় করে ওই ফ্যাসিস্ট এবং ঘাপটি মারা শত্রুরা যেন সুযোগ না নিতে পারে, এটা আপনাদের মাথায় রাখার জন্য আমরা বিশেষ করে অনুরোধ করছি। সেমিনারে জামায়াতের আমির ও এবি পার্টির চেয়ারম্যানও অংশ নেন। আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিচ্ছি, যারা এই সংস্কার কমিশনের রিপোর্ট তৈরি করেছেন, আপনাদের সাথে ওপেন বিতর্ক হবে। এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনাগুলো এনেছে। এই জন্য আবারও বলি, এ টু জেড আমরা এই কমিশনই মানি না। কিসের ওদের আবার রিপোর্ট? কমিশন থাকলে রিপোর্ট হবে। আলোচকরা মনে করেন, নারী সংস্কার কমিশন পশ্চিমা আদলে পরিবার প্রথা ভেঙে দিতে চায়, পতিতাবৃত্তিকে বৈধতা দিতে চায় এবং ধর্মীয় মূল্যবোধের সাথে সাংঘর্ষিক যে নীতিমালাগুলো। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। শব্দ দূষণ রোধে দোষীদের বিরুদ্ধে প্রতিরোধ ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ ও বিশিষ্টজনেরা। আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন প্রতিপাদ্যে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র্যালি ও মানববন্ধন, শব্দ দূষণ আইন দ্রুত বাস্তবায়ন ও দূষণ সম্পর্কে সচেতনতা তৈরির আহ্বান জানান বক্তারা। সে সময় ব্যাপকভাবে প্রচারের পাশাপাশি শব্দ দূষণ বিষয়ে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির উপর গুরুত্ব দেওয়া হয়। সৈয়দ অদিতের রিপোর্ট। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ইউএনএপির সবশেষ প্রতিবেদনে শব্দ দূষণে বিশ্বের শীর্ষ শহরগুলোর মধ্যে রাজধানী ঢাকা এখন শীর্ষে। তাদের প্রতিবেদনে আবাসিক এলাকার জন্য অনুমতিযোগ্য শব্দের মাত্রা 55 ডেসিবেল এবং বাণিজ্যিক এলাকার জন্য 70 ডেসিবেল হলেও রাজধানীতে এ মাত্রা 119 ডেসিবেল। দূষণ সম্পর্কে সচেতনতা তৈরিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন প্রতিপাদ্যে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে র্যালি ও মানববন্ধন। আজকে শব্দ দূষণ বাংলাদেশে ভয়াবহ রূপ ধারণ করেছে। হর্ন বলেন, তারপরে মাইকের আওয়াজ, নির্মাণ শ্রমিকের আওয়াজ, এটা আমাদের মানসিক, শারীরিক সম্পূর্ণভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। পৃথিবীর সবচেয়ে বায়ু দূষিত শহরের সাথে সাথে শব্দ দূষিত শহরের তকমাটাও এখন ঢাকা শহরের উপরে আছে। এর কারণে নারী, বয়স্ক মানুষ, গর্ভবতী মহিলা, শিশু সবাই ক্ষতিগ্রস্ত হয়। সারা বাংলাদেশে যে শব্দ দূষণের ফলে যে আমাদের মানসিক এবং স্বাস্থ্যগত যে হলো ক্ষতির কারণ আমরা দাঁড়াই, সেই কারণে মানুষকে সচেতন করার জন্য আজকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই উৎসবটি, দিবসটি পালিত হচ্ছে। সচেতনতা আসলে এই একদিনের জন্য না, সচেতনতা হতে হবে আমাদের প্রতিদিনের জন্য এবং প্রতিটি ব্যক্তি পর্যায়ে। আমাদের পরিবেশে যে শব্দ ক্রিয়েট হয়, এর মাধ্যমে আমাদের যে বৃদ্ধ আছে, শিশু আছে, এদের মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। অকারণে অনেক হর্ন বাজাই, যেটাতে আমাদের ক্ষতি হতেছে আমরা বুঝতেছি না, আমাদের পরিবেশকে ক্ষতি করতেছি, ইভেন আমরা নিজেরাও এটা ফেস করতেছি। দূষণ কমাতে হাইড্রোলিক হর্ন নিয়ন্ত্রণ, চালকদের প্রশিক্ষণ দেওয়া সহ নানা বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। শব্দ দূষণের কারণে কিন্তু আমাদের অনেক ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা প্রতিনিয়ত তৈরি হচ্ছে। যেমন আমাদের শ্রবণ শক্তি হ্রাস পাচ্ছে, তারপরে মানুষের ওই যে উচ্চ রক্তচাপ বেড়ে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা।
মারাত্মক শব্দ দূষণে চট্টগ্রামে বাড়ছে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও বধিরতা। সবচেয়ে বেশি দুর্ভোগে বয়স্ক ও শিশুরা। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে সচেতনতামূলক ইকো ফ্রেন্ড বাইসাইকেল র্যালি ও অনুষ্ঠানে নগরীর শব্দ দূষণ রোধে জনসচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের কথা জানান সিটি মেয়র। চৌধুরী ফরিদের রিপোর্ট। নীরব ঘাতক শব্দ দূষণ, হাইড্রোলিক হর্ন, নির্মাণ কাজ, মাইকের ব্যবহার, শিল্প কারখানা, কোনো ক্ষেত্রেই শব্দ দূষণ বিষয়ে যেসব নিয়ম রয়েছে তা মানা হচ্ছে না। পরিস্থিতির উন্নয়নে সবুজ পৃথিবী, নিরাপদ ভবিষ্যৎ স্লোগানে এসপেরিয়া হেলথ কেয়ার ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচেতনমূলক সাইকেল র্যালি। শব্দ যদি আমরা বন্ধ করতে পারি, অটোমেটিক আমরা একটা পরিষ্কার এবং হেলদি সিটি তৈরি করতে পারবো। শব্দ দূষণের প্রতি আমাদের সবাইকে কিন্তু খেয়াল রাখতে হবে। অ্যাওয়ারনেস ডেভেলপ, সচেতনতা বোধ আমরা ডেভেলপ করতে চাচ্ছি। সাইকেলে শিফট হতে পারি, তাহলে দেখা যাচ্ছে এই যে বৈশ্বিক উষ্ণায়নটা, তাপমাত্রা বৃদ্ধিটা, ওইটাকে আমরা রোধ করতে পারি। গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করব আপনারা সাইকেলিংকে বেশি বেশি এনকারেজ করে শব্দ দূষণ রোধে পরিকল্পিত উদ্যোগের পাশাপাশি আইনের প্রতি আরও শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো হয়। সাউন্ড হয়, এটার যে একটা লিমিট আমরা টলারেট করতে পারি, একটা হিউম্যান বডি কতটুকু অ্যাবজর্ব করতে পারে, এর বাইরে গেলেই হচ্ছে সাউন্ড পলিউশন আর কি আমরা বলি, এবং এটার জন্য অনেক ধরনের হেলথ হ্যাজার্ড তৈরি হচ্ছে। এই সাইকেলের মাধ্যমে আমরা এটা জানান দিতে চাই যে আমরা শব্দ হর্ন ছাড়া আমরা কিভাবে গাড়ি চালাবো এবং চালাতে পারি। কমপ্লিটলি নিয়ন্ত্রণ করার একটা চিন্তা ভাবনা করছে। নয়েজ ফ্রি চট্টগ্রাম, ইকো ফ্রেন্ডলি চট্টগ্রাম, এই ধরনের একটা এনভায়রনমেন্ট আমরা চট্টগ্রামবাসীকে দিতে চাই। নগরে স্বাস্থ্যকর ও নির্মল পরিবেশ নিশ্চিতে বৃক্ষরোপণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির তাগিদ সংশ্লিষ্টদের। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। অপরিকল্পিত নগরায়নে ভরে উঠছে দেশের জেলা শহর। নতুন ভবন আর অবকাঠামোর দখল হচ্ছে কৃষি জমি, বাড়ছে পরিবেশ দূষণ, প্রকৃতি হারাচ্ছে তার স্বাভাবিক সৌন্দর্য। ফলে নাগরিকরা বাধাগ্রস্ত হচ্ছেন মুক্ত বাতাস আর নিরাপদ খাদ্য প্রাপ্তিতে। প্রভাব পড়ছে জীববৈচিত্র্য। এই সংকটে প্রশমনে নড়াইলের তনিমা আফরিন নিয়েছেন এক অনন্য উদ্যোগ। বিস্তারিত রয়েছে শাইখ সিরাজের রিপোর্টে। নড়াইল জেলা শহরের কুড়িগ্রাম, এখানে 5 তলা ভবনের উপরে এক ঘন সবুজের আয়োজন করেছেন তনিমা আফরিন। নানা রঙের ফুল, ফল আর সবজিতে সাজানো এই আয়োজনটিকে ঘিরে তিনি শহর জীবনেও পাচ্ছেন বহুমুখী উপকারিতা। বাগানের প্রতি, প্রকৃতির প্রতি, গাছপালা, সবজির প্রতি আমার প্রথম ভালোবাসা হচ্ছে আমার মাঠ থেকে। ফুল দিয়ে শুরু করি ছাদ কৃষিটা, তারপরে ফুল থেকে সবজিতে আসলাম, সবজি থেকে ফলে আসলাম। নিজের পরিবারের যতটুকু চাহিদা তার 3 ভাগে 2 ভাগ আমার ছাদ থেকেই আসে স্যার। এই সৌন্দর্য আর নিরাপদ খাদ্য উপভোগ করছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। আমার কাছে খুবই ভালো লাগে, মাঝে মাঝে আমার ফ্রেন্ডরা আসে, ওরা এসে তো অবাক হয়ে যায়, বলে যে কি এত সুন্দর। ওরা কি কেউ করেছে? হ্যাঁ, মাঝে মাঝে এখান থেকে আমার ফ্রেন্ডরা গাছ নিয়ে যায়, ওদের ছাদে লাগায়। আমি হোস্টেলে থাকি, আমার হোস্টেলের বারান্দায় কিন্তু গাছ আছে। ফসলের চারা তৈরি করেও এই উদ্যোক্তা সৃষ্টি করেছেন ঘরোয়া উপার্জনের নতুন পথ। ছাদে তো মনের শান্তি আছেই, ফল ফ্রুট সবজি তো আছে, তাছাড়া প্রতি বছর প্রায় লাখের উপরে আমি শুধু 3 ফলের চারা বিক্রি করেছি। এখন আমি অ্যাডেনিয়াম বিক্রি করি, আমি এখন বেদানার চারা বিক্রি করি, মিষ্টি তেঁতুলের চারা বিক্রি করি, রয়্যাল ফলের চারা বিক্রি করি। অসাধারণ এক সবুজের স্বপ্নরাজ্য গড়ে তুলেছেন আফরিন। মায়ের কাছ থেকে পাওয়া কৃষি জ্ঞানটুকু শুধু ছাদ কৃষির শৌখিনতা কিংবা ভালো লাগার ভেতরে সীমাবদ্ধ রাখেননি, এটিকে একটি বাণিজ্যিক রূপ দিতে চাচ্ছেন। একই সাথে এলাকার অন্যান্য বাসিন্দাদের কাছে হয়ে উঠেছে এটি একটি দৃষ্টান্ত, এবং এর ফলে বিস্তার ঘটছে এই এলাকায় ছাদ কৃষি। নড়াইলের কুড়িগ্রাম থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এশিয়াটিক গ্রুপের প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট স্থগিতের কারণে দেশের টেলিভিশন চ্যানেলগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে উদ্বেগ জানিয়েছে টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাটকো। অ্যাটকো নির্বাহী পরিষদের জরুরি সভায় উদ্বেগ প্রকাশ করে বিষয়টি দ্রুত সমাধানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত
ঘোষিত মেয়র ইশরাক হোসেন বলেছেন, রাজধানীর মানুষকে যানজট থেকে মুক্তি দেওয়া তার অন্যতম অগ্রাধিকার। মাদক ও সন্ত্রাসমুক্ত শহরের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী গড়ে তোলাও তার লক্ষ্য। লালবাগের ক্রীড়া ভবন মাঠ ও ফুটবল একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রাজধানীর বায়ু দূষণ রোধেও কাজ করার কথা বলেন ইশরাক হোসেন। অনুষ্ঠানে 24 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশাররফ হোসেন খোকন সহ অন্যরা বক্তৃতা করেন। এ পর্যায়ে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা জানিয়েছেন, আগামী 36 ঘন্টার মধ্যে পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে ভারত। এর আগে মঙ্গলবার রাতে কাশ্মীরের পেহেলগাম হামলার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে ভারতের একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে 3টি আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের আইন ও বিচারমন্ত্রী আকিল মালিক। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন, এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে জনপ্রিয় ওয়েব সিরিজ চক্র। আই স্ক্রিন অরিজিনাল এই সিরিজের মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, তৌসিফ মাহবুব। 20 পর্বের সিরিজটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। আই স্ক্রিন সাবস্ক্রাইব করে সিরিজটি উপভোগ করতে পারবেন দর্শক। এ পর্যায়ে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। র্যানকন কার্স লিমিটেড প্রথমবারের মতো দেশে অ্যাসেম্বল করা প্রোটন X70 SUV মডেলের গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। রাজধানীর তেজগাঁয়ে প্রোটন বাংলাদেশ র্যানকন শোরুমে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান, র্যানকন কার্স লিমিটেডের পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া সহ বিশিষ্টজনেরা। আয়োজকরা জানান, এই SUV এখন প্রোটনের ঢাকা ও চট্টগ্রাম শোরুমে পাওয়া যাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চলে এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 250 জন দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তি দিয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি। রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক প্রদান করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুসলিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান AK আজাদ। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খান। ছয় দফা দাবিতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি চলছে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচির পাশাপাশি সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। জুনিয়র ইন্সট্রাক্টরদের পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় ও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল, উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করা সহ 6 দফা দাবি আদায়ে আন্দোলন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দাবি আদায়ে মঙ্গলবার সকাল থেকে সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শ্রেণীকক্ষ ও শিক্ষকদের রুমে তালা দিয়ে শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। বুধবার সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বন্ধ রয়েছে। এর আগে অনেকবার ওনারা সময় নিয়েছে, বাট কার্যক্রম কিছুই দেখে না। আমাদের এখন কমিটি গঠন করছে, তো কমিটি কার্যক্রমটা চলমান রাখার জন্য বা যেহেতু আগের মতো না হয়ে যায়, কোনো সহিংস কর্মকাণ্ডে যাব না, আমরা জনদ্রব্য কিছু করবো না, আমরা ক্যাম্পাস ভিত্তিক আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো। সেজন্য এই বাকি সময়ের জন্য আমরা আমাদের শাটডাউন কর্মসূচি থাকবে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতো কাজ করছেন তারা। আমাদের সচিব স্যার বলেছেন যে ওরা একটা কমিটি করেছেন ছাত্রদের দাবি যেগুলো 6 দফা
ওনারা এটা নিয়ে মিটিংও করেছেন ছাত্রদের সাথে, ধাপে এটা করবেন আর কি, সমাধান করবেন। যেহেতু উচ্চ পর্যায়ে জানে, সুতরাং ওনারা ওখান থেকে যা অর্ডার দিবেন আমরা সেভাবে কাজ করছি। প্রশাসনিক কার্যক্রম তো আমাদের এখন রুমটা বন্ধ, আমরা যা চালাচ্ছি হচ্ছে যদি অফিস থেকে ডিটি থেকে কোনো তথ্য চাচ্ছে আমরা আমাদের কাছে যা সংরক্ষিত আছে সেটাই আমরা পাস করছি। জনদুর্ভোগ সৃষ্টির মতো কর্মসূচি পরিহারের কথা জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন কর্তৃপক্ষ দ্রুত 6 দফা দাবি বাস্তবায়ন করবে বলে আশা করছেন তারা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের বিদ্যুৎ বিল বেশি হওয়ায় এই খাতের উদ্যোক্তা ও খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই খাতের বিদ্যুৎ বিল কমাতে সরকার কাজ করছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে মৎস্য বিজ্ঞান অনুষদ আয়োজিত ফিশ ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর শেখ আহমদ আল নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আতিয়া রহমান, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রৌফ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর অনুরাধা ভদ্র সহ অন্যরা। গভর্নমেন্ট একা অনেক কিছু করতে পারবে না, কিন্তু আমরা যদি ইন্ডাস্ট্রিকে পাশে পাই, আমাদের যদি মৎস্যজীবীদেরকে আমরা রক্ষা করতে পারি, তাহলে বাংলাদেশ সারা বিশ্বে এখন 3য় স্থানে আছে ইনল্যান্ড ফিশারিতে। আমরা নিশ্চয় আরও অবস্থানটা আমরা ভালো করতে পারব। এই মৎস্য প্রাণী সম্পদকে কৃষি থেকে আলাদা করে এই বিদ্যুতের এই রেটটা অন্যায়, এটা একেবারে অন্যায়। নীলফামারীর সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার অ্যাব ও এক্স সিডি ইঞ্জিনিয়ার বাংলাদেশ ইইবির আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার বাংলাদেশ অ্যাবের প্রতিষ্ঠাতা সদস্য সচিব কাজী ফজলুল করিম, বুয়েটের সাবেক ছাত্রদল নেতা প্রকৌশলী BM ইমরান সহ অন্যরা। নারী সংস্কার কমিশনের ইসলাম বিরোধী সুপারিশ প্রত্যাহার ও কমিশন বাতিলের দাবি জানিয়েছে পয়াবে ইনসানিয়াত বাংলাদেশ। রাজধানীর তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে গোলটেবিল বৈঠকে তারা এই দাবি করেন। বৈঠকে বক্তারা বলেন, কমিশনের সদস্যদের অন্ধ পশ্চিমা নীতি ও দাসত্বের ছবি ভয়ঙ্কর রূপে ফুটে উঠেছে। তাই শুধু কমিশন বাতিলই নয়, কমিশনের সকল সদস্যের বিচার করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আহমেদ আলী কাশিমি। প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সভাপতিত্ব করেন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির ডক্টর মাওলানা শহীদুল ইসলাম ফারুকি। জানাবো খেলার খবর। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী, বললেন প্রধান উপদেষ্টা। যুদ্ধে পরাজয়ের কোনো অপশন নেই মন্তব্য। ফরেনসিক পরীক্ষায় শেখ হাসিনা ও শাকিল আহমেদের ফোন আলাপের সত্যতা মিলেছে। 15ই মের মধ্যে দুজনকে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালের নির্দেশ। সরকারকে ধর্মপ্রাণ মুসলমানদের মুখোমুখি করতেই নারী সংস্কার কমিশন, মনে করেন ওলামা মাশায়েখরা। কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক কিছু না মানার ঘোষণা। শব্দ দূষণ আইন দ্রুত বাস্তবায়ন এবং সচেতনতা তৈরির আহ্বান। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসের র্যালি ও মানববন্ধন। এবং চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে 3 দিনেই হারিয়ে সমতায় সিরিজ শেষ করল বাংলাদেশ। মিরাজের সেঞ্চুরি, 5 উইকেট ও দ্রুততম ডাবলের রেকর্ড। প্রিয় দর্শক, চ্যানেলে সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।